জুতোটা পায়ে গলিয়ে অন্ধকার সিঁড়িতে মোবাইলের আলোটা ফেলে নামতে গিয়ে একবার পিছন ফিরে তাকাতেই বুকটা ছ্যাঁত করে উঠল। সিঁড়ির দিকে চেয়ে দরজাটা আটকাচ্ছেন পরিমলবাবু। দরজার ইঞ্চি খানেক ফাঁক দিয়ে দেখলাম তার ঘাড়ের পেছনে অন্ধকারে মোমের লালচে আলোয় আমার দিকে চেয়ে রয়েছে যেন স্পষ্ট একটা মেয়ের মুখ। দরজা বন্ধ হয়ে গেল মুখের ওপর। আজকের গল্পের ভাষা সব ধরনের পাঠকের জন্য নয়, বিশেষ করে ছোটদের এই গল্প না শোনাই ভালো। শুনতে থাকুন আবির রায়ের কলমে অনামিকা। এবং গল্পটি ভালো লাগলে বেঙ্গলি অডিও বুক সিরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম হরর থ্রিলার গল্প যদি আরও শুনতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধানমাঠ বরাবর রেল লাইনটা সোজা চলে গিয়েছে দক্ষিণ থেকে উত্তরে। তার ধারে ডান ও বাম দুদিকে গ্রামের মেঠো রাস্তা চলে গিয়েছে। রাস্তা পেরিয়ে কিছুটা উত্তরে সোজা গেলে একটা ছোট্ট স্টেশন, নাম বাগিলা। হাওড়া থেকে বর্ধমান যেতে কিছু লোকাল গাড়ি এই স্টেশনে দাঁড়ায়। ধান মাঠের জমির পাশ দিয়ে গ্রামের মূল রাস্তা চলে গিয়েছে সোজা বাজারের দিকে। বাজারের পিছন দিকটা বিরাট এক জলাভূমি। এই জলাভূমি সোজা গিয়ে মিশেছে বহু দূরে পূব দিকে রেল লাইনে। সেই জলাভূমির কিছুটা বুঝিয়ে বছর 10 আগে মন্টু শেখ নামক এক রাজনৈতিক মদতপুষ্ট মস্তান প্রমোটারি করে একটি ফ্ল্যাট তুলেছিল। গত বছর এক সন্ধ্যায় তারই দলের একজন খোলা বাজারের মাঝে মাংস কাটার চপার দিয়ে তাকে কুপিয়ে খুন করে। তারপর থেকে সেই ফ্ল্যাটের কাজ বন্ধ হয়ে গিয়ে বাড়িটা ওইভাবেই পড়ে রয়েছে। এখন জলাভূমির বেশিরভাগটাই বাজারের দোকানিরা ময়লা ফেলার জায়গা হিসেবে ব্যবহার করে। ছোট্ট গঞ্জ জায়গা বাগিলা। সন্ধ্যের ট্রেনটা চলে গেলে নিঝুম হয়ে পড়ে বাজার। রোজকার যাত্রীরা বাড়ির দিকে পা বাড়ানোর সাথে সাথে চৌমাথাটা শুনশান হয়ে যায়। শ্রাবণ মাসের মাঝামাঝি বাজার কমিটির বেশ কয়েকজন খেয়াল করল যে অন্ধকার থমথমে নির্জন ফ্ল্যাটটার উপরের ঘরে আলো দেখা যায়। কেউ যেন বসবাস করছে সেখানে। বাগিলার পুলিশ ফাঁড়িতে বদলি হয়ে আমি এসেছি মাস 2। আমি শান্তিপুরের সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। কনস্টেবলের চাকরিটা একরকম দায়ে পড়েই করা। মন্টু শেখ মারা যাওয়ার পর এখানে বেশ অনেক ধরপাকড় হয়। আমার সৌভাগ্য যে আমি এখানে আসার পর অসামাজিক কার্যকলাপ খুব একটা সামলাতে হয়নি। আমাদের ওসি সাহেবও বেশ নির্ঝঞ্ঝাট ছাপোষা মানুষ। আমাদের হজরত বলে এক হোমগার্ড রয়েছে, সে স্থানীয় ছেলে। সপ্তাহে একবার তাকে নিয়ে বাজারে যাই সারা সপ্তাহের নিত্য প্রয়োজনীয় আনাজ ও টুকিটাকি জিনিসপত্র কিনতে। সেখানেই এক সাইকেল রকের ধারে একটি বাঁশের মাচায় কিছু বয়স্ক মানুষ নিয়মিত আড্ডা মারে। একটি শনিবার তাদের থেকে জানতে পারলাম ইদানিং ওই ফ্ল্যাটের উপরের ঘরে এক বয়স্ক ভদ্রলোক এসে রয়েছে। ওনার বাড়ি নাকি এখানে নয়,
তবে এখানে একাই রয়েছেন। পরিবার পরিজনের কি হলো? তাদেরকে ছেড়ে উনি এখানে এসে আছেনই বা কেন? সেই বিষয়ে কেউ খুব একটা আলোকপাত করতে পারল না। তবে কানাঘুষো শুনতে পেলাম যে এই বয়সে কেউ একা একা কোথাও এসে এরকমভাবে ঘাপটি মেরে থাকা মানেই হচ্ছে লোকটার মধ্যে কোনো না কোনো গলদ আছে। হয়তো কোথাও কোনো দোয়াটে কাজকর্ম করে এসে পুলিশের হাত থেকে বাঁচতে এখানে ঘাঁটি গেড়েছে। ভদ্রলোক এলাকার কারোর সাথে খুব একটা বেশি মেলামেশা করতেন না। মাচার পাশে গোপাল গোসাই বলে একজন বয়স্ক বৈষ্ণব মানুষ সবজির দোকান দেন। উনি একদিন বললেন যে ওই ভদ্রলোক নাকি তার দোকান থেকে সবজি কিনতে আসার সময় তাই নিজের মনে কথা বলে। সে তো অনেকেই বলে, এতে কি সমস্যা? আমি বলেছিলাম, লোকটা যেন কেমন, তো মাথা তুলে হাঁটে না, পুরনো নোংরা জামা কাপড় গায়ে দেয়। কেউ কিছু জিজ্ঞেস করলে বিড়বিড় করতে করতে সামনে থেকে হেঁটে চলে যায়। তার উপর ওই ভুতুড়ে বাড়ির টঙে একা একা দিন রাত থাকে। নাম ধাম কেউই কিছু জানে না, হঠাৎ কোত্থেকে এলো। তোমরা একটু খোঁজ খবর করো, দেখবেখন একদিন ঠিক জানা যাবে লোকটা কোনো বড় রকম গোলমাল পাকিয়ে এখানে এসে ঘাঁটি গেড়েছে। আমি পুলিশের চাকরি করলেও এরকম ধরনের অকারণ সমালোচনামূলক মনোভাব আমি কোনোদিন পোষণ করিনি ও করবও না। মফস্বল বা গায়ের মানুষের এই স্বভাব একটু বেশি থাকে, তা বলাই বাহুল্য। গোপাল গোসাইয়ের এমন কথায় তখন প্রতিবাদ করাই যেত, কিন্তু তারা দলে ভারী ছিল। সে তর্কে আমি জিততে পারতাম না, তাই প্রসঙ্গটা এড়িয়ে গেলাম। কিন্তু এড়াতে পারলাম না একটা বৃষ্টির দিন সকালে যখন দেখলাম সেই ভদ্রলোক একটা প্রায় ছিঁড়ে যাওয়া ছাতা নিয়ে বাজারে এসেছেন। তার থুতনির এক পাশটা ব্যান্ডেজ করা, পায়ের আঙুলেও গজ কাপড় জড়ানো। ফাঁপির জিপটা নিয়ে আমি আর হজরত বাজারের ধারে দাঁড়িয়েছিলাম। দেখি উনি দুপা গিয়ে গিয়ে হাঁপাচ্ছেন আর নিজের মোড়ে বিড় বিড় করছেন। কেন যেন আমার মনে হলো ওনাকে দেখে যতটা বৃদ্ধ লাগে ওনার বয়স হয়তো ততটা নয়। জীবন সংগ্রামে কাঁধ ঝুঁকে গিয়েছে, চোখে মুখে অতিরিক্ত বার্ধক্যের ছাপ পড়ে গিয়েছে। আপনার কি শরীর খারাপ? আমি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম। ভদ্রলোক ঘাড় নেড়ে সরে যেতে চাইলে আমি ওনার পিঠে হাত রেখে আশ্বস্ত করলাম, নিজের পরিচয় দিলাম। তারপর হজরতকে সাথে পাঠালাম ওনার বাড়ি পর্যন্ত ছেড়ে আসতে। রাতে কোয়ার্টারের বাইরে আমি, বড়বাবু আর হজরত তিনজনে বসে কথা হচ্ছিল। কথা প্রসঙ্গে হজরতকে জিজ্ঞেস করলাম, কিছু বুঝলে ভদ্রলোকের ব্যাপারে? উনি আদৌ কথা বললেন তোমার সাথে? হজরত বুদ্ধিমান ছেলে, সে ঘাড় নেড়ে বলল, প্রথমে বলছিলেন না, বাড়ি অবধি পৌঁছে দিলাম, বাজারের থলেটা রান্নাঘরে ঢুকিয়ে দিলাম, তারপর অল্প বিস্তর কিছু কথা হলো। বড়বাবু জিজ্ঞেস করলেন, ভদ্রলোকের মাথা ঠিক আছে? গোলমেলে লোক নয় তো? আমার তো তা মনে হয়নি স্যার। আমায় বসতে বললেন, জিজ্ঞেস করলেন চা খাবো কিনা, নাম বললেন পরিমল সামন্ত, রেলে কাজ করতেন, বছর দুয়েক আগে ভিআরএস নেন। হজরত এর বেশি খুব একটা কিছু বলতে পারল না।
বাদলা দিন চলছে, সারাদিন এক টানা ঘ্যান ঘেনে বৃষ্টি, চারদিক স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে। একদিন বিকেলে বৃষ্টি ধরার একটু পরে ঠিক করলাম জিপে নয়, এমনি সাদা পোশাকে হাঁটতে হাঁটতে পরিমল সামন্তর সাথে একবার দেখা করে আসি। একথা অস্বীকার করা যায় না যে ওনার সম্পর্কে আমার মনে কৌতূহলটা যেন অন্যদের থেকে একটু বেশি হয়ে গিয়েছে। নারকেল সুপারি গাছের ফাঁক দিয়ে ইট পাতা সরু সরু রাস্তা, দুদিকে ঢালু জমি মাঠে গিয়ে মিশেছে। তার উপর দিয়ে হাঁটতে হাঁটতে জল কাদা পাড়িয়ে বাজারে গিয়ে পৌঁছলাম। ইতি উতি বাতি জ্বলে উঠেছে ছোট ছোট গুমটিগুলিতে। বাড়িটার নিচে দাঁড়িয়ে উপরে তাকাতেই দেখলাম উপরতলার জানালায় আজ আলো জ্বলছে না। উনি কি বাড়িতে নেই? সিঁড়িতে ভর্তি ধুলো আর ময়লা, মাকড়সার ঝুলে ঢেকে রয়েছে দেয়াল। চারতলা আবাসনের কোনো তলায় জনমানুষের শব্দ নেই। ফাঁকা জানালাগুলি দিয়ে নিচে দেখা যায় বিস্তীর্ণ জলাভূমিটা। দূরে সন্ধ্যের অন্ধকারে প্রায় মিশে রয়েছে শুনশান বাগেলা স্টেশনের প্ল্যাটফর্মটা। উপরতলায় উঠতেই সামনে দেখতে পেলাম পরিমল বাবুর ফ্ল্যাটের বন্ধ দরজাটা। কাঠে বর্ষা হওয়ায় ছত্রাক জন্মেছে। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ভেতরে কেউ আছে কিনা। আমি খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে পিছন ফিরে আসতে যাব, এমন সময় একটা শব্দ কানে এলো। কান খাড়া করে দাঁড়িয়ে গেল। নারী কণ্ঠ। পা টিপে টিপে এসে দরজায় কান লাগালাম। ভিতর থেকে এক মহিলার গলা কানে এলো। চাপা স্বরে কথা বলছে সে। এবার শুনতে পেলাম পরিমল বাবুর গলা। তার কণ্ঠস্বরও চাপা, যেন ওই বিরাট আবাসনে একা থাকা সত্ত্বেও আশপাশের কীটপতঙ্গগুলির থেকেও নিজেদের বার্তালাপ গোপন রাখতে চান। উনি তো একা থাকেন জানতাম, তাহলে এ দ্বিতীয় কণ্ঠস্বর কার? ওনার স্ত্রী নাকি অন্য কোনো মহিলা? ভালো করে কান লাগালাম দরজায়। না, গলা শুনে কোনো পৌরার কণ্ঠস্বর মনে হচ্ছে না। এই নারীর বয়স কম, সরু ঋণঋণে গলা। আমার বুকের ধুকপুকানি বেড়ে গেল। পরিমল বাবুর সাথে ঘরের ভেতর কোনো কম বয়সী মহিলা রয়েছে, কিন্তু তারা চাপা স্বরে কথাবার্তা বলবে কেন? ফাঁকা বাড়িতেও কিসের এত গোপনীয়তা? কে এই মহিলা? পরিমল বাবুর কি অন্যরকম দোষ রয়েছে? আমার শার্টের আস্তিনে আটকে দরজার ছিটকানিটা হঠাৎ শব্দ করে উঠল। পর মুহূর্তে ভেতর থেকে থেমে গেল কথা বলার শব্দ। আমি কাঠ হয়ে গেলাম। বুঝতে পারলাম না ঠিক কি করা উচিত এই মুহূর্তে। উনি এসে দরজা খোলার আগে পালাবো, কিন্তু কাউকে না দেখতে পেলেও উনি বুঝবেন কেউ ওনার কথা আড়ি পেতে শুনছিল। বাজারের বেশ কয়েকজন আমায় এখানে আসতে দেখেছে। এখন দৌড়ে বেরোতে দেখলে কি ভাববে? কিন্তু কিন্তু পালাবই বা কেন? আমি আমি পুলিশের লোক। ভেতরে ছিটকিনি খোলার শব্দ হলো। আমি সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম। দরজার পাল্লা সরে গেল
আমার আর পরিমল বাবুর মাঝখান থেকে। ঝিমঝিমে চোখে মুখ তুলে তাকালেন তিনি আমার দিকে। গায়ে একটা বহু পুরনো রং ওঠা ফতুয়া আর নিচে জড়ানো লুঙ্গি। কেমন আছেন পরিমল বাবু? আমি স্বাভাবিক গলায় বললাম। ফাঁকা দৃষ্টিতে চেয়ে রইলেন তিনি কিছুক্ষণ আমার দিকে। সিঁড়ির ল্যান্ডিংটা অন্ধকার, তাই কি আমার মুখ দেখতে অসুবিধে হচ্ছে ওনার? গোটা বাড়িটায় পচা শ্যাওলার গন্ধ, যেন ইটের ফাঁকে ফাঁকে বর্ষার জল জমে গন্ধ হয়ে গিয়েছে গোটা আবাসনে। সেদিন বাজারে দেখা হয়েছিল আপনার সাথে, আমি সাথে লোক দিয়ে আপনাকে বাড়ি পাঠালাম। একটু যেন হাসি ফুটল ভদ্রলোকের মুখে। ও, আমি একটু থেমে বললাম, খোঁজ নিতে এলাম আপনার। সেদিন আপনাকে দেখে ভালো লাগেনি, থুতনিতে পায়ে চোট ছিল, শরীরটাও বোধহয় ঠিক ছিল না, তাই দেখতে এলাম। কেমন আছেন? ভেতরে আসুন। আমি একটু অবাক হলাম। ভেতরে ডাকছেন? যা উচিত হবে। কই, ওনাকে দেখে তো অপ্রস্তুত লাগছে না, বরং এই প্রথমবার একটু হলেও ওনার মুখে হাসি দেখলাম। দোনো করে ঢুকেই গেলাম ভেতরে। এ কি, ঘর যে অন্ধকার, আলো জ্বালেননি? না, আসলে কাল বৃষ্টিতে জলার ধারের পোস্টারটার গোড়ায় মাটি আলগা হয়ে পড়ে গিয়ে তার ছিঁড়ে গেছে, তাই কাল রাত থেকে লাইন নেই। বাজার কমিটি থেকে শুনলাম অফিসে জানিয়েছে। আসলে আমার তো আলাদা মিটার নেই, ওই পোস্ট থেকেই লাইন টেনে। আপনি আপনি বসুন না, বসুন। একটা ছোট হয়ে আসা মোমবাতি জ্বালালেন পরিমলবাবু। ঘরের দেয়ালে প্লাস্টার আছে, তবে রং করা নেই। এক কোণে একটা তোশকের উপর বিছানা পাতা, খাট নেই। অন্যদিকে একটা জলের কলসি। এই অন্ধকারেও একটা জিনিস বোঝা যায় যে ভদ্রলোকের ঘরে জিনিসপত্রের অভাব থাকলেও এক অদ্ভুত পরিপাট্য আছে, যেমনটা আমি মোটেও আশা করিনি। অন্ধকারেও আমি আশপাশটা ভালো করে চোখ বুলিয়ে নিলাম। ওপাশের ঘরটা বোধহয় রান্নাঘর, আর বাম দিকে বাথরুম, কিন্তু মহিলাটি কই? রান্নাঘরের দরজা খোলা, বাথরুমের বন্ধ। সে কি বাথরুমে গিয়ে লুকিয়েছে? কিন্তু লুকোনোর প্রয়োজন কি? আর যদি একান্তই গোপনীয়তার প্রয়োজন হয়, তবে পরিমলবাবু নিজে থেকে আমায় ডেকে ঘরে আনবেন কেন? আমি কি তখন ভুল শুনলাম? নারী কণ্ঠের উৎস কি অন্য কোথাও ছিল? কিন্তু এই গোটা বিল্ডিংয়ে তো আর কেউ নেই, আর কেউ থাকে না। চা খাবে? না, থাক, এই অন্ধকারে আপনাকে কষ্ট করতে হবে না। ভদ্রলোক একটু টেনে টেনে কথা বলে। আমার কথা শুনে বললেন, বৃষ্টি নেমেছে বাইরে, আপনার ছাতায়ও বৃষ্টি মানবে না, এখন বেরোতেও পারবেন না। অন্ধকার ঘরে এমন ঝিমঝিমে সন্ধ্যায় মোমবাতির স্তিমিত আলোয় সত্যি কেমন ঘোর লেগে যায়। এতক্ষণে খেয়াল করলাম প্রচণ্ড শব্দে বৃষ্টি নেমেছে বাইরে। আপনি তো একাই থাকেন? উত্তরটা আসতে একটু দেরি হলো। হ্যাঁ। কেউ কি আসে মাঝে মধ্যে? মানে আপনার পরিবার বা আত্মীয় স্বজন কেউ?
ছেলে আসে কখনো কখনো। ছেলে? কোথা থাকে সে? ব্যান্ডেল। এরপর বেশ কয়েক মুহূর্ত একটা অস্বস্তিকর নিস্তব্ধতায় কাটালাম। উনিও কিছু বললেন না। আমিও কি জিজ্ঞেস করব ভাবতে ভাবতে মোমের হলদে আলোয় ওনার থুতনির কাটা দাগটা চোখে পড়ল। আগের দিন সেখানে ব্যান্ডেজ লাগানো দেখেছে। আপনার থুতনিতে চোট লেগেছিল কিভাবে? পায়েও ব্যান্ডেজ দেখেছিলাম আগের দিন। ভদ্রলোক হাসলে, শুকনো ম্লান হাসে। আসলে আমার ছেলের আমায় নিয়ে অনেক অভিযোগ। অভিযোগ? আমার স্ত্রীর 22 বছর আগে মারা যাওয়ার পর আমি একা হাতে তাকে বড় করে একদিন হঠাৎ সে নিজের ইচ্ছে বিয়ে করে, ঘর ছেড়ে দেয়। তারপর শুনি সে শ্বশুরের ব্যবসার অংশীদার। আমার পেটে টিউমারের অপারেশন হয়ে আমি 6 মাস বিছানায় পড়ে থাকার সময় তার বইয়ের একদিনও সময় হয়নি বাপকে দেখতে আসার। তারপর যখন আমি অবসরের এককালীন সমস্ত পাওনা থেকে তাকে বাদ দিয়ে, তখন হঠাৎ তার বাপের কথা মনে পড়ে। বাড়িতে আসা যাওয়া বেড়ে যায় তার সাথে নানান কথা শাসানো। ওই বাড়ির তালা দিয়ে চলে আসি এখানে। বেশ শান্তিতে ছিলাম জানেন। সেদিন কোথা থেকে ঠিকানা পেয়ে এখানে এসে হাজির হলো। তার ব্যবসায় নাকি অনেক লোকসান হয়ে গিয়েছে। পৈতৃক বাড়িটার কাগজপত্র তাকে দিতে হবে। তার টাকার প্রয়োজন। চুপ করে গেলেন পরিমলবাবু। আমি তার কুঁচকে যাওয়া মুখ দেখে বুঝলাম যতটা মোলায়েমভাবে তিনি ঘটনাগুলি বললেন, তার সুপুত্তর ততটুকু নির্মলতাও হয়তো প্রাপ্য নয়। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না। বুঝলাম উনি নিজে মুখে বলতে চান না ছেলের হাতে মার খেয়ে থুতনি ফাটিয়ে ফেলার কথা। বৃষ্টি থেমে গিয়েছিল, বা হলেও আগের তুলনায় কমে গিয়েছিল। আমি উঠে পড়লাম। পূব দিকের জানলাটা দিয়ে বাইরে জলাভূমির শেষে রেল লাইনটা দেখা যায়। আপনি চাইলে আইনের আশ্রয় নিতে পারেন, কিন্তু আপনাকে ফাঁড়িতেও যেতে হবে না। আপনি সাদা কাগজে লিখে একটি অভিযোগ আমার বা হজরতের হাত দিয়ে দেবেন। আমরা এফআইআর দায়ের করে যা করণীয় তা করব। ভদ্রলোক কিছুক্ষণ মাথা নিচু করে চুপ করে অসম্মতিসূচকভাবে ঘাড় নাড়লে। আমি বুঝলাম উনি ছেলেকে জেলে যেতে দেখতে চান না। কথা না বাড়িয়ে আমি ওনার থেকে বিদায় নিয়ে দরজার বাইরে এলাম। জুতোটা পায়ে গলিয়ে অন্ধকার সিঁড়িতে মোবাইলের আলোটা ফেলে নামতে গিয়ে একবার পিছন ফিরে তাকাতেই বুকটা ছ্যাঁত করে উঠল। সিঁড়ির দিকে চেয়ে দরজাটা আটকাচ্ছেন পরিমলবাবু। দরজার ইঞ্চি খানেক ফাঁক দিয়ে দেখলাম তার ঘাড়ের পেছনে অন্ধকারে মোমের লালচে আলোয় আমার দিকে চেয়ে রয়েছে যেন স্পষ্ট একটা মেয়ের মুখ। দরজা বন্ধ হয়ে গেল মুখের ওপর। সেই সন্ধ্যের কথা আমি ফাঁড়িতে কাউকে বলিনি। তবে চুচুড়া এসপি অফিসে আমার ব্যাচের একটি ছেলে ছিল,
নাম বিশু। তাকে অনুরোধ করেছিলাম ব্যান্ডেলের পরিমল সামন্ত আর তার ছেলের ব্যাপারে একটু খোঁজ খবর নিতে। বিশু দিন তিনেক সময় নিয়ে আমাকে যাবতীয় তথ্য পাঠিয়ে দিয়েছিল। পরিমলবাবু যথেষ্টই কম বলেছিলেন তার ছেলের ব্যাপারে। ছেলেটি তার চেয়েও বেশি জানোয়ার। সে নাকি আপাতত দুবাই যাওয়ার ফিকির করছে। বিশু আমায় ছেলেটির নাম, তার বউয়ের নাম, শ্বশুরের নাম, এমনকি ছেলেটির একটি ছবিও পাঠিয়ে রেখেছিল। তবে তারই সাথে আরেকটি তথ্য দিল যা আমার একটু অস্বস্তির কারণ হলো। পাড়ায় কানা ঘুষো শোনা যায় যে পরিমলবাবু অবসর নেয়ার পর তার যাবতীয় এককালীন টাকা পয়সা সমস্ত কিছু কোনো এক অজ্ঞাত মহিলাকে দান করে দিয়েছেন। এই মহিলাটি কে এবং কেনই বা পরিমলবাবু এমন কাজ করলেন তা বিস্তারিত জানতে হলে আরেকটু অনুসন্ধানের প্রয়োজন। তবে একান্তই এফআইআর দায়ের না হলে বা পুলিশ কোনো মামলার অধীনে খোঁজখবর না করলে ব্যাংক কোনো রকম কোনো তথ্য দিতে বাধ্য নয়। আমি এই বিষয়ে আর বেশি কৌতূহল দেখালাম না। বড়বাবু শুনতে পেলে রাগ করতে পারে। ইতিমধ্যেই 7 দিনের ছুটি নিয়ে আমি বাড়িতে এলাম। 1 সপ্তাহ কাটিয়ে ভেবেছিলাম রবিবার সকালবেলা ফিরে যাব, কিন্তু মা চাপাচাপি করলেন দুপুরবেলা খেয়ে বেরোতে। শান্তিপুর থেকে নৈহাটি হয়ে আবার ব্যান্ডেলের ট্রেন বদলে যখন বর্ধমান লোকালটায় উঠলাম, দেখলাম তাতে বেশ ভিড়। বাগেলাতে যখন নামলাম তখন রাত 9:30 বেজে গিয়েছে। আমি হাঁটতে হাঁটতে টিকিট কাউন্টারের পাশ দিয়ে বেরোতে গিয়ে আমার চোখ পড়ল ডাউনের প্ল্যাটফর্মের দিকে। একটা হলদে ডুম লাগানো ল্যাম্প পোস্টের নিচে দেখলাম একটা মাত্র লোক বসে আছে। হাওড়া যাওয়ার আজ আর কোনো গাড়ি নেই। গাড়ি যা আছে আবার শেষ রাতে। যদিও হাওড়ার দিক থেকে ছাড়া গোটা 2 এক্সপ্রেস ট্রেন এই সময় উল্টো দিকে চায়। আজ বোধ হয় সেগুলি লেট করে ছেড়েছে, তাই এখনো চোখে পড়েনি। দূর থেকে ভালো করে দেখতেই মুখটা চেনা চেনা মনে হলো। ওভারব্রিজের উপর দিয়ে ওপারে গিয়ে একটু সামনে থেকে দেখতেই চিনলাম লোকটাকে। শ্যামল সামন্ত, পরিমলবাবুর ছেলে। এখানে বসে আছে কেন? বাপের সাথে দেখা করতে এসেছিল কি? আজ তো গাড়ি নেই, কোথায় ফিরবেন? আমি এগিয়ে গিয়ে বললাম। সে প্রথমে কথা বলল না আমার সাথে, যেন এড়িয়ে যেতে চাইল আমায়। তার মুখ ঘরমাক্ত, ঠোঁট কাঁপছে। আপনার এই অবস্থা কেন? কিছু না, আসলে শরীরটা একটু। আসুন আমার সাথে। কোথায়? এখানেই, স্টেশন মাস্টার আমার চেনা। বৃষ্টির দিন এতটা সময় বাইরে বসে থাকবেন কেন? উনি দেখলাম সুবোধ বালকের মতো আমার পেছন পেছন ওভারব্রিজে উঠলেন। তারপর হঠাৎ থমকে গেলেন। কি হলো? আসুন। উনি চেয়ে রয়েছেন সামনের দিকে। তার দৃষ্টি আমায় ছাড়িয়ে বটগাছের ডালের অন্ধকারে ঢাকা ওভারব্রিজটার শেষ মাথায় এক দৃষ্টে দেখে চলেছে কিছু। কি দেখছেন ওদিকে? দেখুন, ওই যে ওপরের সিঁড়িটায়। কাঁপা কাঁপা গলায় আঙুল তুলে দেখালেন শ্যামল সামন্ত। আমি ঘুরে তাকালাম। বৃষ্টি ভেজা গাছের পাতা লেপ্টে রয়েছে ওভারব্রিজের রেলিংয়ের সাথে। তার তলায় অন্ধকার ছায়া ঢেকে রেখেছে উপরের কয়েকটা সিঁড়ি। ঠান্ডা বাতাসে মৃদু দুলছে গাছের ডালগুলি। তার সাথে সিঁড়িতে পড়া তাদের ছায়াগুলো
ও তো শুধু ছায়া, কিছু নেই ওখানে। শ্যামল সামন্ত ভাষাহীন দৃষ্টিতে একবার চারদিক তাকালো। নিচে খাঁ খাঁ করছে বৃষ্টি ভেজা ছোট্ট অন্ধকার স্টেশনটা। এই স্টেশন চত্বরের বাইরে কোথাও রাতটা কাটানো যায় না? আপনি আমার সাথে আসতে পারেন। আমি স্থানীয় ফাঁড়িতে কর্মরত একজন পুলিশ কর্মী। আপনি চাইলে সেখানে রাতে যেতে পারেন। ফাঁড়িতে? না না, আমি তাহলে বরং এইখানেই। তাহলে আপনি সৎসন্ধ্যে স্টেশন মাস্টারের ঘরে বসতে পারেন, সেখানে সারা রাত লোক থাকে। শ্যামল সামন্তকে সঙ্গে করে স্টেশন মাস্টারের ঘরে বসিয়ে তাকে আমার ফোন নম্বরটা দিয়ে বেরিয়ে এলাম সেখান থেকে। পুরো সময়টা আমি যথেষ্ট সতর্ক ছিলাম যাতে কোনোভাবে বলে না ফেলি তার বাবার সাথে আমার পরিচয় রয়েছে। স্টেশনের বাইরে আসতেই কি মনে হলো, পা চালিয়ে হাঁটা লাগালাম বাজারের দিকে। ঝাঁপ পড়ে গিয়েছে প্রায় সব দোকানের। জলার ধারে মেঘলা আকাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে অন্ধকার ফ্ল্যাটটা। যাক, নিশ্চিন্ত। ওপরতলায় আজ আলো জ্বলছে। হেঁটে বেরিয়ে যাচ্ছিলাম, তবে কেন যেন মনে হলো একবার উপরে যাওয়া দরকার। ছেলে যখন আজ এসেছিল তখন একবার পরিমলবাবুর সাথে দেখা করে নেওয়া উচিত। দ্রুত পায়ে উঠে গেলাম 4 তলায়। সিঁড়ির ল্যান্ডিংটা আজও অন্ধকার। সেই শ্যাওলা পচা গন্ধটা যেন আজ একটু কম। দরজার দিকে চোখ যেতেই সন্দেহ হলো আমার। ভেতরে আলো জ্বলছে, অথচ বাইরে দিয়ে ছিটকিনি টানা কেন? পরিমলবাবু কোথাও বেরোলো তো তালা দিয়ে বের হওয়া উচিত। আমি এক দৌড়ে দরজা ছিটকানি হ্যাঁচকা মেরে খুলে ভেতরে গিয়ে ঢুকলাম। ঘরের এক কোণে দেয়ালের কোণ থেকে ঝুলছে একটা 40 ওয়াটের হলদে ডুম। মেঝে ভেসে যাচ্ছে জলে, আর জলের মধ্যে বয়ে চলেছে টাটকা রক্ত। আঁতকে উঠলাম আমি। খালি গায়ে চিত হয়ে মেঝেতে পড়ে রয়েছে পরিমল সামন্ত, মাথার আশেপাশে ভাঙা কলসির টুকরো। এক মুহূর্ত লাগলো আমার ঘটনাটা মাথার মধ্যে সাজিয়ে ফেলতে। শ্যামল সামন্তর সাথে নিশ্চয়ই বাপের আবার কথা কাটাকাটি হয়েছিল। রাগের মুহূর্তে জল ভরা কলসি সে সোজা বসিয়ে দিয়েছে বাবার মাথার উপর। পুলিশে কাজ করলেও এমন অবস্থায় হঠাৎ যেন প্রচণ্ড দুর্বল লাগতে লাগলো। প্রথম ফোন করলাম বড়বাবুকে, অ্যাম্বুলেন্সে খবর দিতে বললাম। দ্বিতীয় ফোন করলাম স্টেশন মাস্টারকে। বলুন। যে লোকটাকে আপনার ওখানে বসিয়ে এসেছিলাম তাকে ভুলেও ছাড়বেন না। প্রয়োজন হলে আপনারা নিজেরাই বাইরে বেরিয়ে তাকে ঘরের মধ্যে দরজা আটকে বন্ধ করে রাখুন। সে তো আপনি বেরোনোর পরেই দৌড়ে পালালো। দেখে মনে হলো স্নায়ুর রোগী, প্রচন্ড ছটফট করছিল। একবার বলল ঘরে সব জানালা বন্ধ করে দিতে, তারপর জল খেতে চাইলো। তারপরেই হুড়োহুড়ি করে বেরিয়ে গেল ঘর থেকে। কেটে দিলাম ফোন। যাবে আর কোথায়? কত দূরেই বা পালায়? এই রাতে না পাবে ট্রেন, না অন্য কোনো যানবাহন। থাকতে হবে তাকে গ্রামের মধ্যেই। আমি নিচু হয়ে গলায় হাত দিলাম পরিমল বাবুর, তারপর হাতে ও বুকে। কোথাও কোনো স্পন্দন নেই। নাক দিয়ে রক্ত চুইয়ে পড়েছে মেঝেতে। পরিমল বাবুর লাশ টেম্পোতে তুলে আমি যখন সদর হাসপাতালের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম, তখন রাত 1:45। বৃষ্টি নেমেছে। আমি মাথায় একটা ছাতা নিয়ে পরিমল বাবুর প্লাস্টিক মোড়ানো লাশের পাশে টেম্পোর ডালার এক কোনায় বসে রয়েছে। গাড়ি দুলে দুলে এগোচ্ছে রাস্তা দিয়ে। আকাশের ঈশান কোণে বিদ্যুৎ চমকে উঠতেই আমার ফোন বেজে উঠল। অচেনা নম্বর। এত রাতে কি হতে পারে? ধরলাম। বেশ কিছুক্ষণ ফোনে শুধু
শ্বাসের আওয়াজ এলো, যেন কেউ মুখের কাছে ফোন ধরে দৌড়চ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? আমি স্টেশনে আমি আপনি আমায় নম্বর দিয়েছিলেন। শিহরণ খেলে গেল গোটা শরীরে আমার। যত সম্ভব নিজেকে স্বাভাবিক রেখে শান্ত গলায় প্রশ্ন করলাম, আপনি এখন আছেন কোথায়? আমি বুঝতে পারছি না, চারিদিক অন্ধকার, বুঝতে পারছি না। সে আগে আমার পেছন ছাড়েনি। হঠাৎ থমকে গেলাম আমি। কার কথা বলছেন? এই যে কি হয়েছে, আমার বাপ যাকে মেরেছি না, আজ গোটা সন্ধ্যা আমার নিস্তার দেয়নি। যেখানে গেছে সেখানে এসে দাঁড়িয়েছে, যেখানে গেছে পেছনে পেছনে আসছে। আমি বুঝতে পারছি না কোথায় যাব। যেদিকে তাকাচ্ছি দেখছি এই মাকে দাঁড়িয়ে আছে। মুখটা ছ্যাঁত করে উঠল আমার। আগের দিন সন্ধে পরিমল বাবুর ফ্ল্যাটের অভিজ্ঞতাটা মনে পড়ে গেল। সেই নারী কণ্ঠ, সেই অন্ধকারে মোমবাতির আলোয় দেখা একটা মুখ, তার অন্ধকার দুটো চোখ। বৃষ্টি বাড়ছে, চলন্ত গাড়িতে ছাতায় মানতে চাইছে না, ফোনটা ভিজে যাচ্ছে। কোথায় আছেন আপনি? আশেপাশে কি দেখতে পাচ্ছেন? চিৎকার করে জিজ্ঞাসা করলাম আমি। আশেপাশে আশেপাশে একটা খাল, সামনে 12 নম্বর লেভেল ক্রসিং। আমি ডালার ভেতর থেকে ড্রাইভারের উদ্দেশ্যে চিৎকার করলাম, 12 নম্বর লেভেল ক্রসিং কত দূর? উত্তর এলো, এখান থেকে 1.5 কিলোমিটার, চল সেদিকে। হঠাৎ ফোনের ভেতর থেকে হঠাৎ চিৎকার শোনা গেল। কান ফাটিয়ে বাজ পড়ল আমার আশেপাশে কোথাও। পায়ের কাছে পরিমলবাবুর লাশটা দুলে উঠল চাকা জল ভর্তি গাড্ডায় পড়তেই। আমায় বাঁচান, দয়া করে আমায় লাইনে সাহায্যে, আমি পাচ্ছি না, আজ ছাড়িয়ে পালাতে। আমি দম আটকে আসার মতো একটা আর্তনাদ কানে এলো আমার কাছে। আমি ফোনটা ডালার উপর ছুঁড়ে ফেলে ড্রাইভারের জানালার কাঁচ সরিয়ে গলার রক ফুলিয়ে চেঁচালাম। গাড়ি লাফিয়ে উঠে রাস্তা ছেড়ে নেমে পড়ল। আমি ডালার পাশের হাতুল ধরে কোনো রকমে নিজেকে সামলে রাখলাম। হঠাৎ এক প্রচণ্ড ধাক্কায় বুঝতে পারলাম আমাদের গাড়ি একটা লোহার পলকা বেড়া ভেঙে সোজা রেল লাইনের ধারে এসে পড়েছে। বৃষ্টির মধ্যে সামনে দেখতে পেলাম মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে টকটকে লাল হয়ে জ্বলতে থাকা একটা সিগন্যাল পোস্ট। সেখান থেকে 100 মিটার দূরে লেভেল ক্রসিং। বৃষ্টির মধ্যে ভালো বোঝা যায় না সামনে কি চলছে। আমার চিৎকারে ড্রাইভার গাড়ির আলো উপরে তুলে দিল। এবার দূরে দেখতে পেলাম একটা মনুষ্য অবয়ব রেল লাইনের মাঝামাঝি দাঁড়িয়ে যেন হাওয়ার সাথে লড়াই করে চলেছে। আমি ছাতা ফেলে গাড়ি থেকে এক লাফ দিয়ে নেমে রেল লাইনের পাশ দিয়ে দৌড়তে লাগলাম। লেভেল ক্রসিংয়ের সামনাসামনি গিয়ে বুঝতে পারলাম ঘটনাটি কি ঘটেছে। লাইনের স্লিপারের মাঝে আটকে গিয়েছে শ্যামল সামন্তর পা। তার জামা কাদা মাখা, নাক ফেটে রক্ত পড়ছে, চোখে মুখে উন্মত্ততার ছাপ। এক মুহূর্ত সে আমায় দেখে যেন চিনতেও পারল না। আমি নিচু হয়ে টান মেরে তার পাটাকে বের করতে চাইলাম, পারলাম না। যেন কয়েক মণ ওজন হয়ে গিয়েছে তার পায়ের। হঠাৎ শ্যামল সামন্ত হাঁটু গেড়ে বসে পড়ল রেল লাইনের উপরে। তার কাঁধ ধরে টেনে তাকে লাইনের বাইরে আনতে যেতেই হঠাৎ আমার হাতের সাথে যেন ঠান্ডা পেছল কিছু ঠেকল। মুখ তুলে তাকাতেই বিদ্যুতের আলোয় দেখলাম শ্যামল সামন্তর গোটা শরীরটাকে যেন
বজ্র আলিঙ্গনে জাপটে রেখেছে এক নারী মূর্তি। এই প্রথমবার এত স্পষ্টভাবে তার মুখটা দেখতে পেলাম। চাপা গায়ের রং, ফ্যাকাশে দুটো মুখ, আর মুখের বাম পাশটা শুকিয়ে যাওয়া রক্ত মাখা। হঠাৎ সামনে সিগন্যাল পোস্টের আলোটা লাল থেকে এক ঝটকায় হলুদ হয়ে সবুজ হয়ে গেল। ডান দিকে বেশ কিছুটা দূরে বাগিলা স্টেশনের আলো দেখা যাচ্ছে, কিন্তু তার থেকেও বেশি উজ্জ্বল আরেকটা আলো পড়েছে লাইনের উপরে। ট্রেন আসছে। চতুরঙ্গ এক্সপ্রেস ছাড়তে আজ দেরি রয়েছে হাওড়া থেকে। লাইনের উপরে শব্দ শুনতে পেলাম চাকার ঘর্ষণের। শ্যামল সামন্তর শরীরটা হঠাৎ বাঁশের চটার মতো বেঁকে গেল। তারপরে হঠাৎ যেন তার শরীরের সমস্ত হাড় একসাথে ভেঙে দেওয়া মাংসের দলার মতো সে লেপ্টে শুয়ে পড়ল রেল লাইনের উপরে, মাথাটা লাইনের একদম আড়াআড়ি রেখে। আমি শেষ একবার চেষ্টা করলাম তাকে টেনে লাইনের বাইরে আন, কিন্তু সেই অমানসিক ভার তোলার সাধ্য আমার নেই। যেন একটা শরীরের উপর আরও শরীর চেপে বসে রয়েছে। লাইন কেঁপে উঠল চোখ ঝলসে যাওয়ার মতো আলোর ঝলকানি আর ইঞ্জিনের কানে তালা ধরা শব্দে। আমি লাফ মেরে পাশের নালায় গিয়ে পড়লাম। প্রচণ্ড হাওয়া মুখে লাগতেই এক ঝলকে বুঝতে পারলাম শ্যামল সামন্ত শরীরটা চাকায় জড়িয়ে সেখান থেকে বহু দূর চলে গেল। ট্রেনটা চলে যেতেই এক অদ্ভুত প্রশান্তি ফিরে এলো মাঠ জুড়ে। মৃদু বৃষ্টি ঝরতে লাগলো আকাশ থেকে। ভাগ্যিস ড্রাইভারটা এগিয়ে এসেছিল, না হলে আমার পক্ষে হয়তো সেই নালা থেকে ওঠা সম্ভব হতো না। অবসন্ন দেহ মনে একটাই কথা ভেবে একটু শান্তি পেলাম যে আমাকে আশপাশ থেকে শ্যামল সামন্ত দেহর টুকরো কাছে তুলে মর্গে নিয়ে যেতে হবে না। এই কেসটা রেল পুলিশের। 15 দিন লেগেছিল আমার প্রথমবার ঠিকভাবে ঘুমোতে। পরিমল সামন্তর ব্যাপারে বাকি যা যাবতীয় তথ্য তা হজরত আর বিশু মিলে জোগাড় করেছিল। পরিমল সামন্ত হাওড়া বর্ধমান লাইনের লোকো পাইলট ছিলেন। শান্ত নির্বিবাদী মানুষটি এমনই একটি বৃষ্টির দিনে হাওড়া থেকে দুপুরের বর্ধমান গ্যালোপিং লোকাল নিয়ে বেরিয়েছিলেন। বাগিলায় স্টপেজ না থাকার কারণে ট্রেনের গতি ছিল বেশি। স্টেশন ছাড়তেই এই 12 নম্বর লেভেল ক্রসিংয়ের সামনে একটি 17 বছরের মেয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে পড়ে। মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে যায় তার দেহ। বর্ধমান পৌঁছে অসুস্থ হয়ে পড়েন ট্রেনের চালক পরিমল সামন্ত। সেই ঘটনা তার উপর এতটা মানসিক চাপ সৃষ্টি করে যে সেখান থেকে তার রক্তচাপ বেড়ে হৃদরোগের দেখা দেয়। শারীরিক ও মানসিক কারণে চাকরি থেকে অবসর নিতে বাধ্য হন তিনি। তার ছেলে সদ্ভাব না রাখার কারণে অবসরের সমস্ত অর্থ সেই মেয়েটির মাকে খুঁজে তিনি তুলে দেন তার হাতে। মেয়েটি এই বাগেলারই বাসিন্দা ছিল। 16 বছর বয়সে তার মামাদের চাপে তার বিধবা মা তার বিয়ে দিতে রাজি হয়। তারপর শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে মাত্র 17 বছর বয়সে মেয়েটি রেল লাইনে নিজের মুক্তির পথ খুঁজে নেয়। মেয়েটির নাম জানার চেষ্টা আমি করিনি, কারণ সে সাহস আমার হয়নি। কিন্তু অন্তরে আমি ভালোই জানি সেদিন পরিমল বাবুর ফ্ল্যাটে আর রেল লাইনে আমি তাকেই দেখেছিলাম। তারা জীবনে মরণের দুই প্রান্তরে একে অপরের মাধ্যমে নিজেদের অসম্পূর্ণতাকে চাপা দিয়ে রাখ। তাকে দেখতে পেতেন পরিমল বাবু, হয়তো কথা বলতেন তার সাথে, হয়তো পরিমল বাবুর তাকে মারার অনুশোচনার জ্বালা সে সান্ত্বনার প্রলেপ লাগাত। পরিমলবাবু অজান্তেই তাকে
তার অভিশপ্ত জীবনের জ্বালা থেকে মুক্তি দিয়েছিলেন। তাই হয়তো শেষে সে পরিমল বাবুর প্রতি নিজের কর্তব্য করে গেল। শুনছিলেন আবির রায়ের অনামিকা। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই কেমন লাগলো কমেন্ট বক্সের সাহায্যে জানাবেন।